শুরুতে জানিয়ে দেব প্রতিরোধ ফ্রন্ট নিশ্চিতভাবে বিজয়ী হবে দাবি আয়াতুল্লাহ খামেনির। জানিয়ে দেব নেতানিয়াহুর মঞ্চে উঠতেই জাতিসংঘ অধিবেশনের কক্ষ ত্যাগ করলেন একাধিক বিশ্ব নেতা। এছাড়া রয়েছে বড় এলাকা দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা, ক্ষমতা চুক্তির দ্বারপ্রান্তে মিয়ানমারের জান্তা। সর্বশেষ জানিয়ে দেব বৈরুতের আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। প্রতিরোধ ফ্রন্ট নিশ্চিতভাবে বিজয়ী হবে দাবি আয়াতুল্লাহ খামেনির। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি তার দেশের বিরুদ্ধে ইরাকের সাবেক সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধ করার ঘোষণার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি সম্প্রতি ওই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। 1980 সালের শুরুর দিকে শুরু হওয়া এই যুদ্ধ সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতা বলেন, সেদিন ইরান সীমান্তে যে হামলা চালিয়েছিল তা নিছক ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম ও তার নেতৃত্বাধীন বাথ পার্টির পরিকল্পনায় চালানো হয়নি। তৎকালীন আধিপত্যকামী শক্তিগুলো অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এবং তাদের দোসররা ওই হামলায় জড়িত ছিল। ওইসব শক্তির প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে সাদ্দামকে সহযোগিতা দিয়েছিল। পার্স টুডের এই নিবন্ধে আমরা সর্বোচ্চ নেতার ভাষণে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব। তিনি ইরানের ইসলামী বিপ্লবের সঙ্গে বৃহৎ শক্তিগুলোর শত্রুতার কারণ হিসেবে তাদের পক্ষে এই বিপ্লবের বার্তা এবং অভিনব চিন্তাধারা মেনে নিতে না পারার কথা উল্লেখ করেছেন। তাদের শত্রুতা যে কারণে ছিল যে ইসলামী বিপ্লবের বিশ্বের উপর চাপিয়ে দেওয়া বাতিল ব্যবস্থা অর্থাৎ বিশ্বকে আধিপত্যকামী এবং আধিপত্য মেনে নেওয়া এই দুই ভাগে বিভক্ত করার ব্যবস্থা মেনে নিতে চায়নি। মুষ্টিমেয় কিছু দাম্ভিক শক্তি গোটা বিশ্বের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেবে এবং এটা ইসলামী বিপ্লব মেনে নেয়নি বলে এই বিদ্বেষ। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের চিন্তাধারার প্রতি বিশ্বের দেশে দেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী এই বিপ্লব ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা মেনে নেওয়া আধিপত্যবাদী শক্তিগুলোর পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি আরও বলেন, তারা ইরানে হামলা চালানোর সুযোগ খুঁজছিল, এমন সময় লোভী কুচক্রী জালিম এবং অবিবেচক সাদ্দাম তার জন্য সেই কাঙ্ক্ষিত সুযোগ এনে দেয় এবং তার উস্কানিতে ইরানে হামলা চালায়। সারা বিশ্বের সঙ্গেই তেহরানের শত্রুতা পোষণ করে বলে ইরানের অভ্যন্তরে কিছু মানুষ যে কথা বলার চেষ্টা করে তার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, তারা যদি বিশ্বের ইরানের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করে থাকে তাহলে তা অবাস্তব। কারণ ইরান এই ধরনের সম্পর্ক ছিন্ন করেনি, বরং যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশে বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা বসবাস করে। তবে তারা যদি এই আধিপত্যবাদী শক্তিগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধিতা করে কথা বলে থাকে তাহলে তার সত্যতা রয়েছে। আমরা বিপ্লবের প্রথম দিন যেমন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যবাদী শক্তির ঘোর বিরোধী ছিলাম, এখন তেমনই আছি এবং এই কথা বুক ফুলিয়ে বলতে আমাদের কোনো বাধা নেই। আয়াতুল্লাহ খামেনি ইসলামী বিপ্লবের রাজনৈতিক আকর্ষণ অর্থাৎ আধিপত্যকামী শক্তিগুলোর বিরুদ্ধে এই বিপ্লবের অবস্থান তুলে ধরার পাশাপাশি এই বিপ্লবের আধ্যাত্মিক আকর্ষণের কথাও তুলে ধরেন। এদিকে নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘ অধিবেশন কক্ষ ত্যাগ করলেন একাধিক বিশ্ব নেতা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি মঞ্চে ভাষণ দিতে ওঠার পরপরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে বের হয়ে যান। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান, এরপর একে একে তার পেছনে অনেকেই বের হয়ে যেতে শুরু করেন। আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহু বক্তব্য শুরুর পর থেকে অধিবেশন কক্ষে বেশিরভাগ আসন খালি পড়েছিল। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্লেখ করেছে, নেতানিয়াহু ৪১,০০০ ফিলিস্তিনকে হত্যা করেছে, তার জাতিসংঘের ভাষণ নাই, কারাগারে থাকা উচিত। নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন। এই সময় হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন তিনি। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হামলায় যদি ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যক্তিরা যতক্ষণ না পর্যন্ত নিরাপদ হচ্ছেন ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না। এদিকে বড় এলাকা দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা, ক্ষমতাচ্যুতর দ্বারপ্রান্তে মিয়ানমারের জান্তা।
মিয়ানমারের সামরিক জান্তা 2021 সালে দেশটির ক্ষমতা দখল করে। এরপর দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলে। এতে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠীগুলো জোট জান্তাকে হটিয়ে দিয়ে পূর্ব মিয়ানমারে একাধিক বিশাল অংশ দখল করে নিয়েছে। ব্রাদারহুড এয়ারলাইন্স নামে এই জোট আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী 3টি শক্তিশালী বিদ্রোহী বাহিনী নিয়ে গঠিত। তাদের যোদ্ধারা এখন মিয়ানমারের শহর মান্দালানের কাছে অবস্থিত। ব্রাদারহুড এয়ারলাইন্স যা থ্রি ব্রাদারহুড এয়ারলাইন্স নামে পরিচিত, মিয়ানমারের সীমান্ত অঞ্চলে জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী 3টি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত। মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার বিরুদ্ধে সর্বশেষ বাহিনী হিসেবে উঠে এসেছে এই জোট। ব্রাদারহুড এয়ারলাইন্স আছে মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক এয়ারলাইন্স আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। তাং ন্যাশনাল লিবারেশন আর্মি দেশটির পূর্ব দিকে, তার আরাকান আর্মির পশ্চিমাঞ্চলের বাহিনী। অতীতে তারা নিজেদের অঞ্চলগুলোর জন্য তারও স্বাধীনতা আনতে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছেন। এখন তারা বলছে যে সামরিক সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য। অং সান সুচির বেসামরিক নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সামরিক সরকার। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এয়ারলাইন্স আর্মি NDMA মূলত মিয়ানমারের চীন সীমান্ত লাগোয়া শান প্রদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী কোকাং জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। কোকাং জাতিগোষ্ঠীর মানুষরা ম্যান্ডারিন ভাষায় কথা বলে থাকেন এবং নিজেদের তারা হান চীনা হিসেবে চিহ্নিত করে থাকেন। MDNA 1989 সালে গঠিত হয়। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরোধীরা এবং চীন সমর্থিত গেরিলা বাহিনী বার্মা কমিউনিস্ট পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল MDNA। MDNA প্রায়শই সরকারি সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে কোকাংদের বসবাসের অঞ্চলটির জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে থাকেন। মার্কিন কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসার নামে তারা নিজেরাই অর্থের সংস্থান করে থাকেন। যুক্তরাষ্ট্র এটিকে মাদক বিদ্রোহ নামে অভিহিত করে থাকেন। তাং বা পালাউং নামে পরিচিত জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA ওই একই অঞ্চলে উত্তরাঞ্চলীয় শান প্রদেশের বাহিনী। তারা তাং অঞ্চলের জন্য আরও স্বাধীনতা অর্জনের জন্য 2009 সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছেন। এদিকে বৈরুতের আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অনেকেই আহত এবং হতাহত হয়েছেন। বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গত সোমবারের পর লেবাননে 7 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এদিকে গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় 41,534 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 96,092 জন। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন। এবার সে তালিকায় যুক্ত হয়েছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী পরিষদ জানিয়েছে, লেবাননে বসবাস করা জাপানি নাগরিকরা নিরাপত্তার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছে।